নতুন স্বপ্ন নিয়ে বাঙালির দোরগোড়ায় নববর্ষ। অসাম্প্রদায়িক চেতনা উজ্জীবিত করতে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। জমে উঠেছে বৈশাখের কেনাকাটা। তনু হত্যা মামলায় তার ভাই বোন সহ 5 জনকে জিজ্ঞাসাবাদ। অপরাধী শনাক্তে অনেককে জিজ্ঞাসাবাদ করা হবে জানালো সিআইডি। উগ্রবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। সহিংসতা বাঙালির গৌরবজনক ঐতিহ্য ধ্বংস করতে পারবে না, সংবাদ সম্মেলনে মার্কিন মুখপাত্র। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত এক। ফরিদপুরে 2 পরিচ্ছন্নতা কর্মীকে কুপিয়ে হত্যা, এলাকাবাসীর বিক্ষোভ। এবং চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে 1800 কেজি জাটকা জব্দ, আটক করা যায়নি কাউকেই। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় 4 জেলের সাজা। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী। পুরনোকে পেছনে ফেলে সব না পাওয়ার বেদনাকে ধুয়ে মুছে নতুন স্বপ্ন নিয়ে বাঙালির দোরগোড়ায় আরেকটি বছর। দিবসটিকে বরণ করে নিতে ব্যস্ততা বেড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। বর্ষবরণের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রাকে সার্থক করে তুলতে চারুকলা জুড়েই চলছে বর্তমান আর প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তুতি। বিস্তারিত সাদিয়া আফরিনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন SM সালাউদ্দিন। চারিদিকে কাঁচা রঙের গন্ধ আর সাজ সাজ রব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ঢুকতেই চোখে পড়ল বাহারি রঙের পাখি, ফুল, হাতি, লক্ষ্মী, পেঁচা, বাঘসহ লোকজ নানা বিষয়ে আঁকা সরাচিত্র আর মুখোশ। প্রত্যেকেই গভীর মনোযোগে তুলির আঁচড় টানছেন বিভিন্ন নকশাকর্মে। অল্প কিছুদিন সময় দিন বাকি, তো এখন দিন রাত সব মিলিয়ে কাজ করছি আর কি। সময় তো নাই, সেহেতু আমরা অনেকগুলো স্ট্রাকচারই ধরছি আর আমরা সবাই মিলে রাত দিন পরিশ্রম করতেছি, সো হয়ে যাবে। সারাদিন তো হয়ই কাজ, রাত্রেও হয় কাজ। উপলক্ষটা যেন শুধুমাত্র বৈশাখ নয়, এই আয়োজনটি একই সাথে নতুন পুরনো সবার মিলন মেলাও বটে। আর তাই তো প্রাণের টানে প্রাক্তনরাও প্রতিদিনই ছুটে আসেন এখানে। টানের কারণে চলে আসতে হয়, এটা ছাড়া যায় না আর কি। মঙ্গল শোভাযাত্রার কাজের সময় সবাই চলেই আসে। বৈশাখ আসলে সিনিয়র জুনিয়র সবার, চারুকলার শুধু রানিং স্টুডেন্টদের না। উপলক্ষটা আসলে শোভাযাত্রা, এই কারণে শত ব্যস্ততার মধ্যেও আমরা এখানে আসি, সবার সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়। মানুষকে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করার লক্ষ্য নিয়ে 2 দশকেরও আগে যে শোভাযাত্রার প্রচলন, তা এখনো অপূর্ণই রয়ে গেছে বলে আক্ষেপ উদ্যোক্তাদের। আমরা দেখেছি মুহররমের সময় শোভাযাত্রা হতো, আমরা দেখেছি জন্মাষ্টমীর শোভাযাত্রা হতো, কিন্তু এগুলো ধর্ম বা সম্প্রদায় বিশেষে। মঙ্গল শোভাযাত্রার সবথেকে পজিটিভ দিকটা হচ্ছে সবকিছুর মধ্যে মানুষকে মিলিত করবার জন্য এবং সর্বসাধারণের যে অংশগ্রহণ সেটাকে নিশ্চিত করার একটা কিন্তু বিষয় মাথায় রেখে এগুলো করা হয়। বাংলা 1395 থেকে 1422, সময়ের পালে হাওয়া কিছু কম বদলায়নি। 27 বছর আগে যে উৎসবের শুরুটা হয়েছিল কয়েকজন উদ্যমী তরুণ আর শিক্ষকের হাত ধরে, সেই শোভাযাত্রাই আজ দেশের আনাচে কানাচে প্রধানতম উৎসবে পরিণত হয়েছে। আর তাই প্রতিবারের মতো এবারও দিনটিকে বরণ করে নিতে চারুকলায় চলছে ব্যাপক প্রস্তুতি। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে লাল সাদা রঙের বাঁধন ভেঙে এবারের পহেলা বৈশাখের পোশাকে প্রাধান্য পাচ্ছে সব রং। চিরাচরিত পোশাকের ধাঁচে রঙিন সুতা আর কারুকাজ বৈচিত্র্যে নিয়ে এসেছে ভিন্নতা। পহেলা বৈশাখের আগে শুক্রবার ছুটির দিনে রাজধানীর শপিং মল আর বুটিক হাউসগুলোতে বাড়ে ক্রেতাদের ভিড়। জমে ওঠে বেচাকেনা। অনেকে বৈশাখের পোশাকের সঙ্গে মিলিয়ে কেনেন জুতা ও গহনা। সন্ধ্যার পর বুটিক হাউসগুলোতে ভিড় বাড়ে। এদিকে চাহিদা অনুযায়ী ক্রেতাদের পণ্য সরবরাহ করতে পুরোপুরি প্রস্তুতির কথা জানান বিক্রেতারা। অন্যদিকে অন্যান্য বারের তুলনায় এবার দাম কিছুটা বেশি বলে জানান ক্রেতারা। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় তার ভাই বোন সহ 5 জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। শুক্রবার সকালে কুমিল্লা সিআইডি কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার জানান, তনুর বড় ভাই, চাচাতো বোন, তনুর বান্ধবী এবং তার মা সহ ক্যান্টনমেন্ট বোর্ডের 4র্থ শ্রেণীর এক কর্মচারীকে সকাল 8:30টায় সিআইডি কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে তাদের 5 জনকে নিয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টে যায় সিআইডির দলটি। হত্যাকাণ্ডের মূল কারণ ও অপরাধীকে শনাক্ত করতে প্রয়োজনে আরও অনেককে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছেন সিআইডি কর্মকর্তারা।
এখানে সবাইকে জিজ্ঞাসা করা যায়নি, আরও কিছু সদস্যদের আমরা আরও জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করে আমরা আগে জানব যে কখন এই যে 6টা থেকে 6:30 থেকে এই 11:30 লাস্টে পাওয়া গেল, এই সময়ের মধ্যে টাইমের সিকোয়েন্সে কারা কারা এই রাস্তা দিয়ে ডিউটি করেছে। এদিকে তনু হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে আগামী 5 মে জাতীয় সংসদ ভবনে অভিমুখে পার্লামেন্ট মার্চ কর্মসূচি পালন করবে গণজাগরণ মঞ্চ। শুক্রবার বিকেলে শাহবাগে আয়োজিত প্রতিবাদী সংহতি সমাবেশে কর্মসূচির ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার। সংহতি সমাবেশে বিশিষ্টজনের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা তনু হত্যাকাণ্ড সহ সব নারী নির্যাতনের ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানানোর পাশাপাশি মুক্তমনা লেখকদের নিরাপত্তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করে গণজাগরণ মঞ্চ। প্রবাসের সময় আরো থাকছে। বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে শনিবার বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে রাইজিং পুনে সুপার জায়ান্টস। 2 দিনেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমুদ্দিন সামাদের হত্যার কোনো কুলকিনারা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ব্লগে লেখালেখি নাকি ব্যক্তিগত শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড, সে প্রশ্নেরও সুরাহা করতে পারেনি পুলিশ। গ্রেফতারও হয়নি কেউ। শুক্রবার সকালে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের এসব তথ্য জানান। চাঞ্চল্যকর একটা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডে যতগুলি বিষয় মাথায় রাখা উচিত তার সবগুলি বিষয় মাথায় রেখে আমরা তথ্য করছি, তো সবগুলি বিষয়। এদিকে শুক্রবার রাতে নাজিম হত্যার দায় স্বীকার করে আল কায়েদার বাংলাদেশ শাখা আনসার আল ইসলাম জানিয়েছে, ইসলামকে অবমাননা করার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়। হত্যাকাণ্ডে 2 দিন পর জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ তাদের ওয়েবসাইটে দায় স্বীকারের খবর প্রকাশ করল। বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র নাজিমুদ্দিনকে রাজধানীর ঋষিকেশ দাস রোডে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এবার প্রবাসের খবর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিম হত্যার নিন্দা জানিয়ে উগ্রবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র মার্ক টোনার বলেন, সহিংসতা কখনোই বাঙালির স্বাধীন মত প্রকাশের গৌরবজনক ঐতিহ্যকে নস্যাৎ করতে পারবে না। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল 3 বছরে বাংলাদেশে উগ্রবাদী জঙ্গিদের হাতে প্রাণ দিয়েছেন 7 জন মুক্তমনা লেখক, প্রকাশক ও ব্লগার। সবশেষ বুধবার রাতে রাজধানীর সূত্রাপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে উঠে আসে নাজিমুদ্দিন হত্যাকাণ্ডের বিষয়টি। দপ্তরের মুখপাত্র মার্ক টোনার শুরুতেই এই হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেন। মুক্ত মত প্রকাশের জন্যই নাজিমুদ্দিনকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সহিংস উগ্রবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশ সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। এটি বর্বরোচিত হত্যাকাণ্ড। এ ধরনের হত্যাকাণ্ডের শিকার ও যারা এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে, আমরা তাদের প্রতি সংহতি জানাচ্ছি। কোন সহিংসতাই বাংলাদেশের গৌরবময় ঐতিহ্যকে দমিয়ে রাখতে পারবে না। প্রাণনাশের হুমকিতে থাকা ব্লগারদের নিরাপত্তা চেয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে কয়েক মাস আগে লেখা মানবাধিকার সংস্থাগুলোর চিঠির বিষয়ে আলোচনা চলছে বলেও জানান মার্ক টোনার। এটি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের হাতে। নির্দিষ্ট সংখ্যক ব্লগার যাদের জীবন ভয়ানক হুমকির সম্মুখীন, তাদের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে এও দেখতে হবে অন্য কেউ আবার সুবিধা নেওয়ার চেষ্টা করছে কিনা। মার্ক টোনার বলেন, অতীতে আল কায়েদা এ ধরনের হামলার দায় স্বীকার করলেও বাংলাদেশে সম্প্রতি ব্লগার বা মুক্তমনাদের হত্যায় জড়িতদের বিষয়ে কোনো ধারণা নেই তাদের। সময় সংবাদ, নিউ ইয়র্ক। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ বলেছেন, ধর্ম ও রাসূলকে কটাক্ষের কারণে দেশে ব্লগার হত্যাকাণ্ড ঘটছে। তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ নয়, বরং সব সম্প্রদায়কে মিলেমিশে বসবাস করার আহ্বান জানান।
একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম দেশে জঙ্গি তৎপরতাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে সবাইকে আহ্বান জানান। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় এই আহ্বান জানান তারা। ব্লগার হত্যা হয়েছে, আমাদের রসুলের বিরুদ্ধে কথা বলে নাই, ইসলামের বিরুদ্ধে কথা বলে নাই। প্রধানমন্ত্রী যে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, অন্যের ধর্মের অনুভূতি আঘাত করবেন না, তাহলে কেন আমার রসুলের বিরুদ্ধে বলবেন? কেন আমার ধর্মের বিরুদ্ধে বলবেন? আমার ধর্ম অনুভূতি নেই, আমার আঘাত না লাগে না বুকে? অসাম্প্রদায়িক বাংলাদেশ, তেমন এখানে কোনো সম্প্রদায় থাকবে না। সম্প্রদায় সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব থাকতে হবে। আমার ধর্মের প্রতি কেউ যদি কোনো কটাক্ষ করে, আমার নবীদের সম্পর্কে কেউ যদি কটাক্ষ করে, আমার ধর্মকে নিয়ে যদি কেউ যদি কোন রকম অপবাদ অসম্মানজনক কথা বলে, আমার নবীদের সম্বন্ধে যেন কোনো অসম্মানজনক কথা বলে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরিষ্কার কথা, তা কোনো অবস্থাতেই আমরা সহ্য করব না। বিধর্মীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আমাদের ইসলামের বিরুদ্ধে কবিতা রচনা করতেন এবং অত্যন্ত অশ্রব্য ভাষায় কবিতা রচনা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধ করতেন, গালাগালি করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে অস্ত্র দিয়ে জবাব দেন নাই। তিনি বরং মুসলমান কবিদের মধ্যে সবচেয়ে বড় কবি ছিলেন হাসান ইবনে সাবিত, তাকে নিযুক্ত করেছিলেন, বড় মিম্বার করে দিয়েছিলেন। তিনি সেই কবিতার জবাব, কবিতার ভাষায় সেই কবিতার জবাব দিয়েছিলেন। এই দেশেরই যিনি দুইবার প্রধানমন্ত্রী ছিলেন, যিনি জঙ্গিদের সাথে যার আঘাত, ৭১-এর ঘাতকদের সাথে যার আঘাত, তার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, একদিন নাকি সব কিছুর বিচার হবে। মানুষের উপরে পেট্রোল বোমা নিক্ষেপ করার জন্য বেগম খালেদা জিয়া সহ বিএনপি নেতাদের বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হবে। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। শুক্রবার সকালে সদর উপজেলার ছয়াল এলাকায় এ সংঘর্ষ হয়। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের বর্তমান ইউপি চেয়ারম্যান বিকাশ রায়ের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নিজামুল গনির সমর্থকদের বিরোধ চলছিল বেশ কিছুদিন ধরে। এরই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। ফরিদপুরে 2 পরিচ্ছন্নতা কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রতিবাদে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শুক্রবার ভোরে ফরিদপুর পৌরসভার পশ্চিম খাবাসপুর এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোর 4টার দিকে কাজে বের হন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী মানিক ও ভরত। দুর্বৃত্তরা তাদের কুপিয়ে হত্যার পর রাস্তায় ফেলে রাখে। সকালে খবর পেয়ে শত শত পরিচ্ছন্নতা কর্মী রাস্তায় নেমে আসে। তারা টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত এদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করুন। আর যতক্ষণ পর্যন্ত শাস্তির ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ কোনো কাজে যাব না। পূর্ণ তদন্ত হবে, আমরা আশ্বস্ত করতেছি আপনাদেরকে। যথাযথ সম্ভব এটার তদন্ত হবে এবং যত জলদি সম্ভব আমরা এর পিছনে যারা আছেন, নেপথ্যে যারা আছে, আমরা অ্যারেস্ট করব। বাঁশখালী হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষ হত্যায় মেতে উঠেছে। যেখানে নিজেদের ভূমি রক্ষায় মানুষ জীবন পর্যন্ত দিয়েছে, সে এলাকায় এখনো বিদ্যুৎ কেন্দ্র বানাতে সরকার মরিয়া হয়ে উঠেছে। একে জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড উল্লেখ করে অবিলম্বে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা। প্রবাসের সময় আরো থাকছে, সিরিয়ার সিমেন্ট কারখানা থেকে অপহৃত 300 শ্রমিকের মধ্যে 175 জনকে হত্যা করেছে আইএস, দাবি সরকারি বাহিনীর। যমুনা ব্যাংকের কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোশাররফ হোসেন সেলিমকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। শুক্রবার বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। স্বজনরা জানায়, বৃহস্পতিবার সকালে অফিসের কাজে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন মোশাররফ হোসেন। শহরের কান্দিরপাড় এলাকায় পৌঁছালে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে মোবাইল ফোনে তার ছোট ভাই শাহাদাত হোসেনের কাছে 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন শাহাদাত হোসেন। ওনার ফোন থেকে আমার মোবাইলে কল আসে যে ওনাকে কিডন্যাপ করেছে, এবং তো যখন ওনাকে কিডন্যাপ করছে তখন ওনাকে অনেক মারধর করতেছিল। এক পর্যায়ে ওনাকে বলছে যে ওনাকে মেরে ফেলবে, ওনাকে 1 কোটি টাকা চাঁদা দিতে হবে। প্রশাসনে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করতেছি আমার ভাই যেন আমাদের কাছে ফিরে আসে। চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে 1800 কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার ভোরে মেঘনা নদীর মোহনায় এমভি ফারহান 3 লঞ্চ থেকে এসব জাটকা জব্দ করা হয়। কোস্টগার্ড জানায় নোয়াখালী থেকে হাতিয়াগামী লঞ্চটি মেঘনার মোহনায় এসে যাত্রা বিরতি করে। এ সময় কোস্টগার্ড অভিযান চালিয়ে লঞ্চের কেবিনে লুকিয়ে রাখা 9টি ড্রাম উদ্ধার করে। পরে সেসব ড্রাম থেকে 1800 কেজি জাটকা জব্দ করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। জব্দ করা জাটকা এলাকার সাধারণ মানুষ, বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। এদিকে একই সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় রাজরাজেশ্বর এলাকা থেকে 4 জেলেকে আটক করে নৌপুলিশ। পরে আটককৃতদের প্রত্যেককে 1 বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এবার প্রবাসের খবর। সৌদি আরবের মদিনায় আওয়ামী যুবলীগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সাংসদ ওবায়দুল মুক্তাদির চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছালে তাকে সংবর্ধনা দেওয়া হয়। মোহাম্মদ মাসুম বিল্লাহ মাদানির উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদিনা জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল হুদা আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদিনা ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতি নাজরানের সভাপতি মোহাম্মদ ইশতিয়াক আহমেদ দুলাল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান পলাশ। এ সময় শেখ হাসিনার নেতৃত্বে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে উল্লেখ করে বর্তমান সরকারের অর্জন মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান সাংসদ আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। মহান স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তান সরকারকে ক্ষমা চাইতে বাধ্য করতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। শুক্রবার বিকেলে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের পক্ষ থেকে আয়োজিত মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। এ সময় শাহজাহান খান আরও বলেন, পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা 35,000 কোটি টাকার বেশি পরিমাণ অর্থ ফিরিয়ে আনতে জনমত গড়ে তুলতে হবে। দিল্লি চুক্তিতে 14 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছিল পাকিস্তান 71 সালে যে অপরাধ করেছে সেই কারণে পাকিস্তানের প্রেসিডেন্ট বাংলাদেশে এসে আনুষ্ঠানিকভাবে বাঙালি জাতির কাছে ক্ষমা চাইবে, এই যে গণহত্যা, ধর্ষণ ইত্যাদি কারণে। কিন্তু আজকে আমরা মাফ করব, আমার কাছে ক্ষমা চাইছে, ওদেরকে ক্ষমা চাইতে আমাদেরকে বাধ্য করতে হবে। সুইফট সিস্টেম হ্যাকের কারণে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $8 কোটি 10 লাখ চুরি হয়নি বলে জানিয়েছে কোডের মাধ্যমে আন্তর্জাতিক আন্তঃব্যাংক লেনদেন পরিচালনাকারী প্রতিষ্ঠান সুইফট। বৃহস্পতিবার ফিলিপিন্সের সংবাদ সম্মেলনে সুইফটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী আলিয়ান রাইস জানান, এত বড় অঙ্কের অর্থ চুরির সঙ্গে সুইফটের সিস্টেমের ত্রুটি বা হ্যাকের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি বলেন, যে ব্যাংকের দ্বারা এই লেনদেন পরিচালিত হয়েছে চুরির দায় ওই ব্যাংকেরই। তিনি জানান, সুইফটের নিজস্ব মনিটরিং ব্যবস্থা আছে, যার মধ্যে প্রতিদিনের লেনদেন সহ যে কোনো ধরনের ত্রুটির রেকর্ড থাকে। এ কারণে সুইফট সিস্টেমের লেনদেন বিষয়ে নিরাপত্তা আরও জোরদারের কোনো কারণ নেই বলেও জানান আলিয়ান। আমরা জোর দিয়েই বলতে পারি, আমাদের সিস্টেমে কোনো হ্যাক হয়নি। ব্যাংকগুলোর দায়িত্ব আর সুইফটের দায়িত্বের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। এর দায়ভার সুইফট কোনোভাবেই নিতে পারে না। এই ঘটনার দায়ভার অবশ্যই সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নিতে হবে। চুয়াডাঙ্গার দর্শনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘটনার সত্যতা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। আলম আশরাফের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দর্শনা পৌর ভবনের পেছনে 2 কোটি 41 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্র ভবন। সম্প্রতি এর নির্মাণ কাজে প্রয়োজনীয় রডের পরিবর্তে বাঁশের চটা ব্যবহারের অভিযোগ ওঠে।
একই সঙ্গে নিম্নমানের ইট, বালু ও সিমেন্ট ব্যবহারেরও অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্মকর্তারা। নিজে হাতুড়ি দিয়ে ভেঙে দেখি যে হ্যাঁ চারটা মানে বেরিয়ে গেছে, বাঁশের ওইটা বেরিয়েছে। রডের বদলে বাঁশের চটা দিয়ে ঢালাই করা হচ্ছে। আমরা আসার পরপরই দেখলাম যে হ্যাঁ সত্যি বাঁশের চাটা দিয়ে এখানে ঢালাই করা হচ্ছে। এইখানে ত্রুটি স্যার ফিজিক্যালি এইটাই স্যার, আর আমার কনফিডেন্স এবং যদি কোনো প্রবলেম কারোর দ্বিধাবোধ হয় বা সংকোচবোধ হয় আমি সেখানে চ্যালেঞ্জ করতে পারি। চিপসি দিয়েছে কিন্তু ছোট না, একদম ছোট, যেটাকে সুরকি বলে, ওইটা হয়ে গেছে, ওইটার পরিমাণটা বেশি হয়ে গেছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনার সত্যতা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। যে ঘটনাটি ঘটেছে আসলে সত্য। এখানে ওই যে লুপের যে রডের পরিবর্তে যে মানে বাঁশের কুঞ্চি ব্যবহৃত হয়েছে, তদারকি অবহেলা এটা হয়েছে। এটার যথাযথ তদন্ত হওয়া উচিত এক্সপার্টিস দিয়ে, এবং তার শাস্তি হওয়া দরকার যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ না করে। ৩,৭৫০ বর্গফুটের একটি আধুনিক ল্যাবরেটরি ও অফিস ভবন নির্মাণের কাজ পায় রাজধানীর ঠিকাদারি প্রতিষ্ঠান জয় ইন্টারন্যাশনাল। এরই মধ্যে ভবনের ৭০% কাজ শেষ হয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। এদিকে গাইবান্ধার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণের কাজেও রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানায় রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে সদর উপজেলার মেঘডুমোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারের মেঝে ঢালাই করছিল নির্মাণ শ্রমিকরা। এ সময় এলাকাবাসী সেখানে গেলে নির্মাণ শ্রমিকরা পালিয়ে যায়। এর আগেও রাতের আধারে শৌচাগারের ছাদ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার করা হয় বলে জানান তারা। গত বছরের সেপ্টেম্বরে জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের আওতায় 7 লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের শৌচাগার নির্মাণের কাজ শুরু হয়। পরে আব্দুল খালেক নামে সাদুল্লাপুর উপজেলার এক ঠিকাদারকে নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয়। এদিকে তদন্ত করে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী। দিনের বেলা লোকজন দেখবে, জনগণ দেখবে, করে নাই সেই বিধায় রাতের অন্ধকারে তারা ঢালাইয়ের রডের বদল কুঞ্চি ব্যবহার করতো। আমি সেগুলো ভাঙিয়ে দিছি এবং কাজ স্টপ রাখছি। এর কারণে আমাদের বাচ্চা কাচ্চারা ভিতর মারাও যেতে পারে, এই ইয়েটা ভাঙি যেতে পারে। লিন্টেলের মধ্যে বাঁশের মানে লোহা রডের সাথে বাঁশের কঞ্চি ব্যবহার করছে। এটা নিতান্তই দুঃখজনক, নিম্নমানের কাজ বলে প্রতীয়মান হয়, কিন্তু এটা অনাকাঙ্ক্ষিত। আমরা এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব এবং ওই সংশ্লিষ্ট ঠিকাদার নির্মাতা প্রতিষ্ঠান যে আছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করব। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, প্রতিটি মানুষ যাতে চিকিৎসা সেবা পায় সে লক্ষ্যে কাজ করছে সরকার। শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক এক সেমিনারে বক্তব্য রাখেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সরকার চিকিৎসা সেবা খাতকে এগিয়ে নিতে কাজ করছে। এখন প্রতিটি গ্রামে কমিউনিটি ক্লিনিক রয়েছে, মানুষ হাতের কাছে তার প্রাথমিক চিকিৎসা সেবা পাচ্ছে। এ খাতকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে গফরগাঁও সমিতি ঢাকা। শুক্রবার বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাবে বৃত্তি প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবীদের মাঝে বৃত্তি প্রদান করেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আলতাফ হোসেন গোলন্দাজ স্মরণে চালু হওয়া এই অনুষ্ঠানে এবছর 55 জনকে বৃত্তি দেওয়া হয়। সৈয়দ বদরুদ্দিন হোসেন স্মৃতি নাট্যোৎসবে স্মারক সম্মাননা 2016 প্রদান করল পদাতিক নাট্য সংসদ। বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে ডক্টর ইনামুল হক ও সারা জাকেরকে নাটকে অবদান রাখার জন্য এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে নাট্য ব্যক্তিত্বদের সম্মাননা তুলে দেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাট্যকার ও নির্দেশক মামুনুর রশিদ, রামেন্দু মজুমদার সহ অন্যরা। 5 দিনব্যাপী আয়োজিত এই নাট্যোৎসবের পর্দা নামবে আগামী 11 এপ্রিল। একটা অন্ধকারের শক্তি, একটা সাম্প্রদায়িক শক্তি, যে শক্তিটা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে না,
আমাদের বাঙালিত্বে বিশ্বাস করে না, আমাদের অস্তিত্বে বিশ্বাস করে না, তাহলে এই শক্তিটাকে প্রতিহত করার জন্য যে আলোকিত মনের প্রয়োজন, সেই আলোকিত মনটা আমরা কখন কিভাবে তৈরি করতে পারবো? তখনই পারবো যখন আমরা আমাদের সংস্কৃতি চেতনাকে ছড়িয়ে দিতে পারবো। কিন্তু সেই জায়গাটিতে মনে হয় আমরা আমাদের সঠিক কাজটা এখনো করতে পারছি না বলেই ওই অন্ধকারের শক্তিগুলো মাথা চাড়া দিচ্ছে, এবং মাথা চাড়া দিচ্ছে কোথায়? আমাদের শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার দামেস্কের কাছে একটি সিমেন্ট কারখানা থেকে অপহৃত ৩০০ শ্রমিকের মধ্যে ১৭৫ জনকে হত্যা করেছে আইএস। শুক্রবার সিরীয় সরকারি বাহিনীর বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানান। এর আগে রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলে আবু আল শামাত এলাকার বাদিয়াহ নামে একটি সিমেন্ট কারখানায় হামলা চালিয়ে ৩০০ শ্রমিককে অপহরণ করে আইএস। তবে দেশটির বিদ্রোহী দল জয়েশ তাহরির আল শামও এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অপহৃতদের মধ্যে জীবিতদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খেলার খবর। আগস্টে ভারত বাংলাদেশ সিরিজে টেস্টের সঙ্গে যোগ হতে পারে 2-1টি টি-20 ম্যাচ। তবে আবহাওয়ার জন্য ভেন্যুতে আসতে পারে পরিবর্তন। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি হবার কোনো সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে দেশটির ক্রিকেট বোর্ড থেকে। তবে লঙ্কানরা না এলেও বাংলাদেশের মাটিতে টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এমনটাই জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি কিংবা তারপরে বিশ্বমঞ্চে বাংলাদেশের উত্থান, ইতিহাস ঘেটে ভারতের মাটিতে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজের কোনো হদিস পাওয়া যায় না। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে কখনোই আমন্ত্রণ পায়নি টিম বাংলাদেশ। তবে সেই মেঘ কেটে উকি দিয়েছে সম্ভাবনা। গেল বছর বাংলাদেশের সিরিজের সময়ই আলোচনা হয়েছিল ইডেনে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। ওয়ার্ল্ড টি-20 সময় হয়েছে এক প্রস্থ আলোচনাও। টেস্টের বাইরেও কিছু খেলা যায় কিনা সে বিষয়ে আলোচনায় টি-20কেই প্রাধান্য দিয়েছে দুদেশের ক্রিকেট কর্তারা। ওই সময়টা তো প্রচুর বৃষ্টি হয় ভারতে, বিশেষ করে কলকাতা। ফোরকাস্টও বলছে যে বৃষ্টি হবে, সেই জন্য ওনারা আলাপ করছিল যে এটাকে অন্য কোথায় নেওয়া যায়, কারণ ওখানে তো বৃষ্টি হবে, বৃষ্টি হলে তো খেলা ডিসরাপ্টেড হবে। টি-20 অ্যাড করা যায় কিনা এটার মধ্যে, ওডিআই না করে টি-20 করা যায় কিনা। সো দিস ইজ এক্স্যাক্টলি যে আলাপটা ওদের সাথে হয়েছে। গত কদিন ধরেই শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ হবার গুঞ্জন দেশের ক্রিকেট পাড়ায়। তবে সে গুঞ্জনে পানি ঢেলে বিসিবি সভাপতি সাফ জানিয়ে দিয়েছেন আপাতত সময় হচ্ছে না শ্রীলঙ্কার। তবে সদ্য ওয়ার্ল্ড টি-20 জয়ী ওয়েস্ট ইন্ডিজ টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে বিসিবিকে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সাথে হ্যাড আ লং ডিসকাশন, ওনারাও বসছিল সব স্কেজুল নিয়ে, ওদের কোনো সুযোগই নেই। ইতিমধ্যে যেটা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ একটা প্রপোজাল দিয়েছে টু প্লে টেস্ট উইথ আস। একটা সময় স্পিনারদের স্বর্গরাজ্য ছিল বাংলাদেশ, তবে এখন বদলেছে দৃশ্যপট। পেসাররা যেভাবে দাপিয়ে বেড়াচ্ছেন, কেন যেন ঠিক সেভাবে বল ঘোরাতে পারছেন না স্পিনাররা। তাই প্রস্তাবনায় আছে নতুন প্রজেক্ট স্পিনার হান্ট। তোরা স্পোর্টিং উইকেটেই বল ঘুরাতে পারে, আর আমাদের এমনি বল ঘুরে, তাহলে তো যে কেউ এসে স্পিনার হইতে পারে। সো দে মাস্ট হ্যাভ দ্য স্কিল, দে মাস্ট ওয়ার্ক হার্ড, দে মাস্ট প্র্যাকটিস, ওদের জানতে হবে। এইটার জন্য আমরা ওই রকম কখনো চিন্তা করি নাই। আই ওয়ান্ট টু ডু দ্যাট। এবং এইবার আমরা যে এই ওয়ার্ল্ড কাপে ভারতে গেলাম, ওখানে গিয়ে অলরেডি ওদের সাথে কথা হয়েছে। ওদের যে একটা স্পিন একাডেমি করেছে, ওরা সিলেক্টরদের নিয়ে সারা ইন্ডিয়ার থেকে খুঁজে নিয়ে ছেলে বের করে ওদেরকে ট্রেনিং দিচ্ছে। আমরা ওদের এখান থেকে লোক যাবে, ওদের ওখান থেকে ট্রেনাররা আসবে আমাদের এখানে। এই সমস্ত আলাপ অলরেডি আমি করে এসেছি। বিসিবি প্রধান নিশ্চিত করেছেন নির্বাচক প্যানেলের সাথে হেড কোচও থাকবেন নির্বাচকের ভূমিকায়। এই যে প্যানেলটা করে রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর নবম আসরের। ক্রিকেট জগতের পাশাপাশি বিনোদন জগতের নামি দামি তারকাদের নজরকাড়া পরিবেশনায় জমে ওঠে উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম ম্যাচে শনিবার বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে রাইজিং পুনে সুপার জায়ান্টস। বাহারি রঙের আলোর ঝলকানি, ক্রিকেট জগতের রথী মহারথীদের পাশাপাশি বিনোদন জগতের তারকাদের মনোমুগ্ধকর পরিবেশনায় শুরু হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান। মুম্বাইয়ে শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ আর ক্যাটরিনা কাইফের নাচের তালে নেচে ওঠে মঞ্চ। এরপর একে একে মঞ্চে উপস্থিত হন অংশগ্রহণকারী 8 দলের অধিনায়ক। নিজ নিজ দলের থিম সং এর সুরে মঞ্চে আসেন দিল্লি ডেয়ার ডেভিলসের জহির খান, গুজরাট লায়ন্সের সুরেশ রায়না, কিংস ইলেভেন পাঞ্জাবের ডেভিড মিলার, কলকাতা নাইট রাইডার্সের গৌতম গম্ভীর, রাইজিং পুনে সুপারস্টার্সের মহেন্দ্র সিং ধোনি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি, সানরাইজার্স হায়দ্রাবাদের ডেভিড ওয়ার্নার ও মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা।
ভারতীয় র্যাপ সঙ্গীত তারকা হানি সিং এর পর মঞ্চ মাতান বলিউড সুপারস্টার রণবীর সিং। এরপর মাঠ মাতানোর আগে ভক্তদের জন্য বোনাসের মতোই মঞ্চ মাতান গুজরাট লায়ন্সের ক্যারিবিয়ান ক্রিকেটার ডোয়াইন ব্রাভো। বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া স্বরচিত চ্যাম্পিয়ন গানটি গেয়ে দর্শকদের মন জয় করে নেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। মুম্বাইয়ের মঞ্চকে ক্যারিবীয় রঙে রাঙিয়ে ব্রাভোর গানে নাচেন বলিউড তারকারাও। ব্রাভোর কণ্ঠে ধ্বনিত হয় সবাই চ্যাম্পিয়ন, সবাই চ্যাম্পিয়ন। আর অনুষ্ঠানের শেষ ভাগে চমক ছড়িয়ে দিয়ে হঠাৎ হাজির হয় আমেরিকান ইলেকট্রনিক ঘরানার ব্যান্ড দল মেজো লেজার। ডিপ্লো আর ওয়েলশি ফায়ারদের মন মাতানো পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় আইপিএল এর নবম আসরের উদ্বোধনী অনুষ্ঠান। মাকসুম আলম খান, সময় সংবাদ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামতে মুখিয়ে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গেল আসরগুলোতে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও এবার ছাড়িয়ে যেতে চান আগের সাফল্যকে। আর বোলিং অ্যাকশন সূত্রে আবারও ক্রিকেটে ফেরা সুনীল নারায়ণের উপস্থিতি দলকে আরও শক্তিশালী করবে বলেও মনে করেন সাকিব। শুক্রবার কলকাতায় সাংবাদিকদের এসব বলেন তিনি। কেকেআর এর হয়ে আমার জন্য ইডেন গার্ডেন্সে খেলা সবসময় একটা অনেক বড় ব্যাপার, অনেক বড় একটা গর্বের ব্যাপার। লাস্ট যে কয়েক বছর খেলেছি আমার কন্ট্রিবিউশন আমি স্যাটিসফাইড ছিলাম। আর এবার আশা থাকবে যেন আগের কয়েক বছর থেকে এবার যেন আরো বেশি কন্ট্রিবিউট করতে পারি কেকেআর এর জেতার জন্য। আমাদের টিমটা আরো বেশি স্ট্রং হয়েছে এখন, যদিও এটা মাঠের পারফরমেন্সই সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা। আমরা কত ভালো পারফর্ম করি সেটা ইম্পর্টেন্ট, বাট আমরা অলরেডি খুব ভালো উইথ জেল টুগেদার ওয়েল। সো আমার কাছে মনে হয় যে আমরা ভালো কিছু আশা করতে পারি। আর সবাই খুব ফোকাসড এবং আপ ফর দি চ্যালেঞ্জ। এটা শুধু আমার জন্য না, পুরো টিমের জন্য অনেক বড় একটা রিলিফ, কারণ ও কেকেআর টিমের অনেক বড় একটা পার্ট, ইম্পর্টেন্ট পার্ট। এবং কেকেআর যতবারই ভালো করেছে ওর অনেক বড় ক্রেডিট ছিল, অনেক বড় অবদান ছিল। তো সেদিক থেকে আমাদের জন্য অনেক বড় একটা পজিটিভ দিক। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন স্বপ্ন নিয়ে বাঙালির দোরগোড়ায় নববর্ষ। অসাম্প্রদায়িক চেতনা উজ্জীবিত করতে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। জমে উঠেছে বৈশাখের কেনাকাটা। তনু হত্যা মামলায় তার ভাইবোন সহ 5 জনকে জিজ্ঞাসাবাদ। অপরাধী শনাক্তে অনেককে জিজ্ঞাসাবাদ করা হবে জানালো সিআইডি। উগ্রবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। সহিংসতা বাংলার গৌরবজনক ঐতিহ্য ধ্বংস করতে পারবে না, সংবাদ সম্মেলনে মার্কিন মুখপাত্র। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত 1। ফরিদপুরে 2 পরিচ্ছন্নতা কর্মীকে কুপিয়ে হত্যা, এলাকাবাসীর বিক্ষোভ। এবং চাঁদপুরের যাত্রীবাহী লঞ্চ থেকে 1800 কেজি জাটকা জব্দ। আটক করা যায়নি কাউকেই। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় 4 জেলের সাজা। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।